আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার ব্যারিস্টার ফজলে মুনিম শাওন। ব্যারিস্টার ফজলে মুনিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। ওয়েলকাম টু দ্য শো। তোমার সাথে আমরা ইংলিশ লিগাল সিস্টেমে আইন পড়াশোনা করছি, এরকম একজন ছাত্রকে রেখেছি, সে হবু ব্যারিস্টার। ওর নাম হচ্ছে আজমাইন তাহমেদ সামি। সামি, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। তোমাকে দিয়ে শুরু করে ফজলে মুনিম, জি, তো পড়াশোনা সম্পর্কে যদি একটু বলো, স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথায় কোথায় পড়াশোনা করেছো? আমি ও লেভেল এ লেভেল বাংলাদেশ থেকে করেছি। আচ্ছা। এ লেভেল পর্যন্ত আমি মাস্টার মাইন্ডে ছিলাম, ও লেভেল করছি ওখান থেকে। আর এ লেভেল ইএসএস বলে একটা স্কুল আছে, ওইখান থেকে করেছি। আচ্ছা। তো এ লেভেলস করে আমি লন্ডনে চলে যাই। কোথা? আচ্ছা, লন্ডন ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে এক্সটার্নালি আমি এলএলবি অনার্স কমপ্লিট করি। আচ্ছা। তারপরে বিভিসি করি, ইনস অফ কোর্ট স্কুল অফ ল, তখন ছিল আইসিএসএল নাম ছিল। জি। তারপরে বারেট ল, মানে কলকাতা বার, লিংকনস ইন থেকে, লিংকনস ইন 2009 এ কল করি আমি। রাইট। লিংকনস ইন থেকে কলকাতা বার যখন হয়, উইক পরে হয়, সেই উইকটা তুমি একটু পড়ে নিবা। ইন দ্য মিন টাইম আমরা তোমার কলকাতা বারের কিছু মেমোরিজগুলো আমরা দেখে নেব টেলিভিশন স্ক্রিনে। তো তুমি আইন পড়াশোনা করতে আসছিলে কেন? এইটা স্পেসিফিক রিজন ছিল? স্পেসিফিক রিজন হলো আমার ফ্যামিলি মেম্বার, আমার বাবা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ। আচ্ছা। উনি মারা গেছেন বছর দুয়েকের মতন প্রায়। আমার মা অ্যাডভোকেট, বাংলাদেশে ডিএজি ছিলেন। আচ্ছা। তবে আমার ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন সে। তো আমার পড়ার কারণটা আর কি, আমাদের ফ্যামিলি সবাই, আমার বোন ও ব্যারিস্টার, কিন্তু ও লন্ডনে প্র্যাকটিস করে। তো এটা একটা ফ্যামিলি প্রফেশন আর কি আমাদের জন্য। তো এই কারণে সেভাবে কি ইনফ্লুয়েন্স হয়েছিল? সেইভাবে অ্যাজ ইন আমার বোন যখন পড়তে যায় আমার আগে, ও আমার 2 বছর আগে কল করে। আচ্ছা। তো শি গট ম্যারিড ইন ইউকে। আচ্ছা। তো তখন আমার মা আমাকে বুঝাইলো যে তুমি পড়ো, তুমি দেশে এসে আমাদের সঙ্গে কাজ করবা। কারণ দেন আই স্টার্টেড, আমার ও লেভেলে সাবজেক্ট ডিফারেন্ট ছিল, ল ছিল না, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম। আমি ম্যাথস নিয়ে পড়তে চাইছিলাম, ফাইন্যান্স ম্যাথস। বাট এখন তুমি এনজয় করছো? এখন আই এম এনজয়িং দ্য প্রফেশন। দ্যাটস ইম্পর্টেন্ট। ওকে। সামি, তুমি কি করছো, কি পড়াশোনা করছো আর কি? স্যার, আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে এলসিএল এর সাউথ থেকে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। রাইট। তাহলে তোমার আর ব্যারিস্টার হতে 2 বছর বাকি ইনশাল্লাহ। তো তুমি ল পড়তে আসছো কেন? আমার ছোটবেলা থেকেই ল পড়ার প্রতি তেমন ইন্টারেস্ট ছিল না। আমার মা বাবা চাইতেন আমি যেন ডাক্তার হই, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম। তারপর আমার এইচএসসি পরীক্ষার পর তারা বললো যে কেননা আমি একজন ব্যারিস্টারও হতে পারি। আমার একজন বড় ভাই আমাকে খুব ইন্সপায়ার্ড করেছিল আমাকে ব্যারিস্টার হওয়ার জন্য, বিকজ আমাদের সোসাইটিতে অনেক রেসপেক্টের চোখে দেখা হয় একজন ব্যারিস্টারকে। সেই ক্ষেত্রে আমার এলসিএল এর সাউথে ভর্তি হওয়া। তোমার ফ্যামিলি থেকে আইনজীবী কেউ আছেন? না স্যার, আমার ফ্যামিলিতে এবং আমার কোনো রিলেটিভসের মাঝেও কোনো আইনজীবী নেই। রাইট। ওকে। তোমার বাবা মা কি করেন তাহলে? আমার বাবা একজন বিজনেসম্যান আর আমার মা একজন হাউসওয়াইফ। রাইট। তোমার বাবা মা কি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শ্রদ্ধা এবং সালাম থাকলো। ব্যারিস্টার ফজলে মুনিম, আমি একটা পত্রিকার রিপোর্ট পড়ি, যেটা আমরা হেডলাইনটা আমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি। হেডলাইন হচ্ছে চোরাই বিদ্যুৎ ব্যবহার 50,000 বাসিন্দার, এটা বাংলাদেশে অহরহই ঘটছে। এই বিদ্যুৎ চুরির দণ্ড কি আসলে? বিদ্যুৎ চুরি মানে চুরি তো হলো পেনাল কোডেও আছে, বাট বিদ্যুৎটার ক্ষেত্রে হলো আপনি যদি মিসইউজ করেন বা ইউজ করেন উইদাউট পারমিশন ফ্রম দ্য গভর্নমেন্ট, তো সেটাকেই চুরি বলা হয়। আচ্ছা। এটাকে ইউজ করাটাই চুরি, এটার সংজ্ঞা আইনে। আচ্ছা। তো এইটার ভেরিয়াস পানিশমেন্টস আছে। সেটা শুরু হয় নর্মালি 1 বছর থেকে 5-7 বছর পর্যন্ত আছে। হ্যাঁ, ইকুইপমেন্ট ডিস্ট্রয় বা পাওয়ার স্টেশন ভাঙা, এইগুলোর ব্যাপারে। তবে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি সেটা হলো যে এই চুরির ক্ষেত্রে যে সাজা বা দণ্ড, সেটা হলো যে পেনাল পানিশমেন্টের সঙ্গে একটা ফাইন ইম্পোজ করা হয়। পেনাল ইম্পোজমেন্ট যেটা বলছি, এটা কত বছরের শাস্তি? ওই যে বললাম 1 থেকে শুরু করে 5 পর্যন্ত ভ্যারি করে। যেমন আপনার বাসা বাড়িতে যদি চুরিটা হয়, মানে আপনি বাসা বাড়িতে একটা লাইন নিলেন, লাইন নিয়ে বিদ্যুৎটা ইউজ করলেন, এভাবেই তো চুরি করা হয় বিদ্যুৎটা। তো এটা এই চুরিটার জন্য আপনার 1 বছর থেকে শুরু হবে, আর ফাইনটা হবে 50,000 টাকা। আর এটা যদি বাণিজ্যিক হয় সেক্ষেত্রে আপনার ফাইনটা যে দাঁড়াবে 5 লাখ পর্যন্ত। কিন্তু এখানে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এইটা হলো গিয়ে আইদার আপনার সাজা অথবা ফাইন অথবা বোথ, এইভাবেই আইনটা
লেট ডাউন করা আছে। জি আচ্ছা, তাহলে বিদ্যুৎ চুরির একটা পানিশমেন্ট, এটা যদি অপচয় করে কেউ, মিস ইউজ করে, এটারও তো আলাদা পানিশমেন্ট আছে। এটাও আলাদা পানিশমেন্ট আছে। জি জি, মিস ইউজের জন্য এই যে ওয়েস্টিং ইলেকট্রিসিটি, এটা সেকশন 34 এ আছে। আচ্ছা, আই এম নট রং। আচ্ছা, বিদ্যুৎ আইনের মধ্যে 2018 ইলেকট্রিসিটি ল। তো এটা 1 to 3 ইয়ার্স। আচ্ছা, এটা হ্যাঁ, ম্যাক্সিমাম 3 আর মিনিমাম 1। আচ্ছা, আর এটার পেনাল্টিও 5 লাখ অথবা বোথ। আচ্ছা, তো এই যে বিদ্যুৎ লাইনের বিভিন্ন যন্ত্রপাতি জি আছে, এগুলো যদি কেউ চুরি বা বিনষ্ট করে, এগুলোর জন্য তো শাস্তি আছে নাকি? এটার জন্যও আছে। এটা সেকশন 35 এ আচ্ছা লেট ডাউন করা আছে। আচ্ছা, বিদ্যুৎ আইনে এটা শাস্তি কত? এটা শাস্তি 2 থেকে মিনিমাম 2 ম্যাক্সিমাম 5। আচ্ছা, এটা এক ধরনের। জি, বিদ্যুতের যে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে, রাইট রাইট, এটা যদি তোমার অনিষ্ট সাধন করে, রাইট, এগুলোর জন্য কি শাস্তি হতে পারে? এটাই তো ম্যাক্সিমাম পানিশমেন্টটা এখানে। মিনিমাম 7 ইয়ার্স, ম্যাক্সিমাম 10 ইয়ার্স। মিনিমাম, তার মানে 7 বছরের নিচে দেওয়াই যাবে না? দেওয়াই যাবে না, মিনিমাম 7 ইয়ার্স দিতেই হবে। আচ্ছা, কিন্তু এই সাজা অথবা ফাইন, আপনি শুধু ফাইনও দিতে পারবেন। আচ্ছা, অথবা বোথ। তো এটা ফাইনটা অনেক বেশি, এটা ফাইনটা 10 crores, 10 কোটি 10 কোটি টাকা। জি, ইফ আই এম নট রং, আমার যতদূর দেখা তো 10 crores। আচ্ছা, এটা বিদ্যুৎ আইনে বলা হয়েছে। কিন্তু এটা হলো দুইটা একসঙ্গে না, আচ্ছা, যে কোনো একটা অথবা দুইটা একসঙ্গেও দিতে পারে। আচ্ছা, এই যে বিদ্যুৎ আইনে বিভিন্ন ধরনের শাস্তি আছে, এটা বিদ্যুৎ চুরি, অপচয় ইত্যাদি ইত্যাদি, এটা যারা সহায়তা করলো তাদের জন্য কি কোনো শাস্তি আছে? তাদের জন্য সিমিলার পানিশমেন্ট। যারা সহায়তা করবে তাদের যদি প্রুভেন গিলটি হয় যে সে এই কাজটা করতে সহায়তা করছে, চুরিটা, বিদ্যুৎটা মিসইউজ করতে বা ডিস্ট্রয় করতে, তাহলে সেম পানিশমেন্ট অ্যাজ দি যে কাজটা করবে তার অ্যাবেটারও সেম। রাইট, ওকে, পানিশমেন্ট সেম। তো বিদ্যুতের সাথে যারা কর্মচারী আছে তাদের ক্ষেত্রেও সেম। তারা যদি সাহায্য করে, তারা যদি আপনাকে বিদ্যুৎটা চুরি করতে সাহায্য করে, তাহলে তাদের পানিশমেন্টটাও সেম অ্যাজ যে চুরিটা করবে, মানে যার বাসায় ব্যবহার হবে চুরির মাধ্যমে, তার যেই পানিশমেন্ট, বিদ্যুৎ ওই অফিসের লোক যদি তাকে সাহায্য করে এটা করায় দেয়, তাহলে হি উইল সাফার দ্য সেম পানিশমেন্ট। রাইট, ওকে। এখন বিদ্যুৎ চুরি বা সহায়তা বা হোয়াটএভার জাস্ট উই টকড অ্যাবাউট, এটা যদি কেউ সেকেন্ড টাইমের মতো বা বারবার করতে থাকে, জি, তাহলে কি হতে পারে? এটা তো অ্যাজ ইউজুয়াল লাইক নর্মাল ক্রাইমে আমরা যেরকম দেখি। আচ্ছা, এটা তো হ্যাবিচুয়াল ক্রিমিনাল, তো তখন তো কোর্ট পানিশমেন্ট বাড়ে যায় না। পানিশমেন্ট তো লেট ডাউন করা আছে অলরেডি সেকশন। আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে যে তখন কনজিকিউটিভলি দিতে পারে, একটার পরে আরেকটা পানিশমেন্ট, সাধারণত এইভাবে আগায়। আচ্ছা, এই যে বিদ্যুৎ যারা চুরি করবে তাদেরকে যদি প্রসিকিউট করা হয়, এটা কি এই যে অপরাধটা, এটা কি জামিনযোগ্য নাকি জামিনযোগ্য না? এটার কিছু ধারা আছে জামিনযোগ্য, কিছু ধারা আছে জামিন অযোগ্য। আচ্ছা, এর মধ্যে ভেরিয়েশন আছে। যেমন ধরেন আপনি যদি ওই ডিস্ট্রয়ের কথাটা বললেন, যে পাওয়ার স্টেশন বা কিছু, যেটা সর্বোচ্চ সাজা জামিন অযোগ্য, সেটা জামিন অযোগ্য অপরাধ, এবং সেটা সাজাও বেশি, সেটার পেনাল্টিও বেশি, আচ্ছা, ফাইনটাও বেশি। আবার কিছু ধারা আছে, আপনি যদি বাণিজ্যিক বা আপনি যদি বাসা বাড়িতে চুরিটা করেন, মানে ইউজটা করেন, চুরি হয়ে যায় পারমিশন ছাড়া, তো এটা জামিনযোগ্য। আচ্ছা, তার মানে যেসব ধারায় জামিন অযোগ্য বলা হয়েছে, তাকে যদি এই ধারা যদি মামলা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয়, তার মানে শান্তিল কেসটা শেষ না হওয়া পর্যন্ত তো জামিন পাওয়ার অধিকার নাই তার, নাকি? না, এরকম কিছু না। আচ্ছা, তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে কেস যখন চলতেছে, এটা একটা প্রসিডিং অনগোয়িং, আচ্ছা, তখন আপনি কোর্টের পারমিশনে আপনি বেইল অ্যাপ্লিকেশন করলে আপনাকে জামিন যদি কোর্ট মনে করে দেওয়ার, সে দিতে পারে। জামিনের অন্যান্য শর্ত পূরণ করলে। জামিনের সঙ্গে ফাইনাল সেন্টেন্সের সম্পর্ক নাই, ওইটা ট্রায়াল শেষ হইলে যদি সাজা হয় তখন দেখা যাবে। রাইট, ওকে। তাহলে আমরা বিদ্যুৎ চুরি এবং আরো অন্যান্য সাধারণ চুরিও তো আছে বিদ্যুৎ চুরি ছাড়া, হ্যাঁ, এটার সাথে তফাৎ কি? দুইটার তফাৎটা হলো বিদ্যুৎ আইন একটা স্পেশাল ল। বিদ্যুৎ আইনের বিদ্যুৎ চুরিটা ওই আইন দ্বারাই ডেসক্রাইব করা, এটা কিভাবে চুরিটা হয়, কারণ এটা তো একটা কমোডিটি যেটা আমরা ধরতে পারি না। আর সাধারণ চুরিতে একটা ইমুভেবল প্রপার্টি একজনের কাছ থেকে আরেকজনের কাছে নিয়ে আসতে হয়, চুরি করতে হয়, ফ্রম ওয়ান পজেশন টু অ্যানাদার পজেশন। এইটা নর্মালি দেখা যায় যে সিভিলিয়ানদের মধ্যে আপনার কাছ থেকে একজন চুরি করলো, আমার কাছ থেকে একজন চুরি করলো, এইভাবেই হয় আমাদের একটা প্রপার্টি। কিন্তু বিদ্যুৎটা তো পাবলিক প্রপার্টি, রাইট। এইটা ওইভাবেই চুরিটা করা হয়। আর সাধারণ চুরিটা আমরা ট্রায়াল করি পেনাল কোডের আন্ডারে, এটা নর্মাল ম্যাজিস্ট্রেট আছে। আর বিদ্যুৎ আইনে দেখা যায় স্পেশাল ম্যাজিস্ট্রেট বসেন, যে কিনা এটা নিয়েই কাজ করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হতে পারে, ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস হতে পারে, যেখানে জেলা শহরগুলোতে ওইভাবে তারা ট্রায়ালটা করেন। রাইট, ওকে। শাস্তি কি একই? দুই চুরি যদি বলা হয় না, শাস্তি 3 বছর, চুরিটা একই হইলেও এইখানে একটা মজার জিনিস আমরা দেখি। এটা হইলো যে আপনি যদি প্র্যাকটিক্যালি খোঁজ নেন বা যান, বিদ্যুৎ আইনের যে চুরিটা হয় সেটা সাজাটা
যে জেল দেওয়া 3 বছরের 5 বছরের থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি এটাকে আমরা ফাইন দিয়ে ওই যে অথবা বলা হয়েছে তো। অথবা বলা হয়েছে দেখে এটা ইফ নট 100% টাইম করে তারা 98% টাইমই তারা অর্থ দণ্ড দিয়ে দেয় যে তুমি 5 লাখ দাও, তুমি 2 লাখ দাও। এটাকে জেল পর্যন্ত আমি খুব প্র্যাকটিক্যালি আমি কম পেয়েছি। রাইট, তোমার সাথে আরো কথা বলবো, আমাদের একটা শর্ট ব্রেকে যেতে হচ্ছে। জি প্রিয় দর্শক, আমরা একটা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। প্রিয় দর্শক, ফিরে আসলাম আমরা বিজ্ঞাপন বিরতি থেকে। আমরা এখন কথা বলবো আবারও ব্যারিস্টার ফজলে মুনিমের সাথে, কিন্তু দর্শকদের প্রশ্ন নিয়ে। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছ থেকে ইন্টারনেট অর্থাৎ ইমেলের মাধ্যমে প্রশ্ন গ্রহণ করে থাকি। আমাদের কাছে যে কেউই প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barrister.in25@gmail.com। আমি আবার পড়ছি, barrister.in25@gmail.com। এই ঠিকানায় যে কেউই প্রশ্ন পাঠাতে পারেন, আমরা প্রশ্ন সিলেক্ট করি এবং যৌক্তিক সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আমার কাছে আমরা আজকে যে দুটি প্রশ্ন সিলেক্ট করেছি সেটি আমাদের স্টুডেন্ট, আজকের আমন্ত্রিত অতিথি সামি পড়বে আমাদের ব্যারিস্টারের উদ্দেশ্যে। সামি, তুমি যদি প্রশ্নগুলো একটু পড়ো। রিয়াদ রহমান, কুমিল্লা থেকে। আমাকে এক ব্যক্তি হত্যা করার ষড়যন্ত্র করেছিল। সেই ঘটনা আমার এক বন্ধু হত্যা করার ষড়যন্ত্রকারীদের একজনের কাছ থেকে শুনেছে বলে সে সাক্ষ্য প্রদান করতে রাজি আছে। কিন্তু আমি যখন মামলা করার প্রস্তুতি নিচ্ছি তখন আমার এলাকার এক উকিল সাহেব বললেন যে এই শোনা সাক্ষী দিয়ে কাজ হবে না, প্রত্যক্ষ সাক্ষী লাগবে। ব্যাপারটা কি সত্যি? ব্যাপারটা কি সত্যি ব্যারিস্টার ফজলে মুনিম? আচ্ছা, এখানে যেই ইস্যুটা রাইজ করছে সেটা হলো হিয়ারসে এভিডেন্সের কথা। সে শুনেছে, তো অ্যাকচুয়ালি যার কাছ থেকে শুনছে সেই লোক ওয়ান অফ দ্য অ্যাকিউজড, সেও হত্যার প্ল্যান করেছে এরকম। তো এই ক্ষেত্রে যে একেবারে এটা দিয়ে মামলা করা যাবে না এরকম কিছু না। আচ্ছা, হিয়ারসে এভিডেন্স কোর্টে অ্যাডমিসিবল হয়। অ্যাডমিসিবল যখন ইন্টারেস্ট অফ জাস্টিস অথবা আমাদের কাছে সাপোর্টিভ কোনো এভিডেন্স থাকে, সেই ক্ষেত্রে কোর্ট বিবেচনা করে আনুষঙ্গিক দিকগুলা তখন এটাকে অ্যাডমিসিবল করে। তো এইখানে এটা একেবারেই ইনিশিয়াল স্টেজে আছে, সে এখন মামলাটা লজ করে নাই। তো মামলা লজ করার পরে পুলিশ ইনভেস্টিগেশন করবে, দিস এ পেনাল অফেন্স। তো ইনভেস্টিগেশন করার পরে আরও অনেক তথ্য বের হয়ে আসতে পারে, তারা স্কেচ ম্যাপ করবে। বেশিরভাগ সময় দেখবেন যে চার্জশিটের মধ্যে দেওয়া থাকে প্রকাশ্যে গোপনে তদন্ত করে তারপরে এই তথ্য পাইছে। সো দে উইল ডু দেয়ার ইনভেস্টিগেশন। তখন দেখা যেতে পারে যে আরও অনেক কিছু বের হয়ে আসতে পারে। হ্যাঁ, আরও কেউ শুনতে পারে যে হ্যাঁ এরা বসে গল্প করতেছিল চায়ের দোকানে, কাউরে দেখছে রামদা নিয়ে গিয়ে বাসায় লুকায় রাখছে, হতে পারে হত্যার পরিকল্পনায়। তো এই জিনিসগুলা যখন অ্যাড আপ হবে তখন ট্রায়ালে বিবেচনা করা হবে যে আসলে মামলাটার মেরিট কতটুকু আছে। তো এই স্টেজে বলে দেওয়া যে মামলা করা যাবে না, এইটা আমার ওপিনিয়নে, আমার অ্যাজ এ লয়ার আমার মনে হয় না এটা। তার মানে মামলা করতে পারবেন অবশ্যই, কিন্তু এর পরিণতি কি হবে? পুলিশ উইল গিভ আ চার্জশিট। এরকম হতে পারে পুলিশ ফাইনাল রিপোর্ট দিল, কোনো এভিডেন্স পায় নাই, সেক্ষেত্রে সে নারাজি দিতে পারে, অন্য জায়গায় সেটা তদন্ততে যেতে পারে, অন্য ডিপার্টমেন্টে। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন। নাফিসা বিনতে হোসেন, লক্ষ্মীপুর থেকে। আমি একজন প্রবাসী নারী, দেশে আমার কেউ নেই, আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই আমার বিপক্ষে। আমার কিছু ধান্য জমি আছে যা চাষ করার জন্য আমি আমার আত্মীয়দের না দিয়ে পাশের গ্রামের এক কৃষককে চাষাবাদের জন্য দিয়ে দিই, আর সেই কারণে আমার আত্মীয় স্বজনরা আমার উপর ক্ষেপে গেছে, আমাকে হয়রানি করে, অকথ্য ভাষায় গালাগালি করে এবং একদিন আমাকে জানে মেরে ফেলার জন্য রামদা দিয়ে আমার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এখন পুলিশ বলে যে সাক্ষী প্রমাণ ছাড়া আমি কিছু করতে পারবো না, আমার আত্মীয় স্বজনরা তো সবাই আমার বিপক্ষে, তাহলে আমি সাক্ষী পাবো কোথায়? সাক্ষী পাবে কোথায় মহিলা? টু বি অনেস্ট, একটা বাদীর যে স্টেটমেন্ট, হ্যাঁ, এটার উপর বেস করে সোললি কনভিকশনের বহুত রিপোর্টেড জাজমেন্ট আছে, একাধিক। তো এই সব ক্ষেত্রে দেখা যায় যে পুলিশ অনেক সময় মামলা নিতে না চাইলে, কারণ ওদের সাক্ষীর একটা থাকে যে দু একজন দিতে হয়, সে কোর্টে গিয়েও একটা অ্যাপ্লিকেশন করতে পারে, কমপ্লেন পিটিশন ফাইল করতে পারে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে। সো সেইখানে ম্যাজিস্ট্রেট তার স্টেটমেন্টটা সেটাও একটা সাক্ষ্য, সেটা যখন সে রেকর্ড করে সে পুলিশকে এফআইআর হিসেবে ট্রিট করতে বলতে পারে তার মামলাটা। দিস ইজ আ ওয়ে ফর হার টু গো হেড। আর তার আত্মীয় স্বজনরা যদি তার বিপক্ষে থাকে, এখন ওই যেটা বললাম ফোন টেকনোলজি অ্যাডভান্স, অনেক সিসিটিভি সে ইনস্টল করতে পারে। হ্যাঁ, এরকম যদি ইনসিডেন্ট রিপিট হয় তাহলে ইট উইল ম্যাচ উইথ দ্য স্টোরি স্টেটমেন্ট দ্যাট শি মেড। সো সেক্ষেত্রে তার জন্য আরও সুবিধা হবে। অথবা কেউ চিৎকার শুনতে পারে, সে যখন এই কেসটা ফাইল করলো তখন দেখা গেল কেউ শুনছে,
নিশ্চয়ই রামদা নিয়ে আই ডোন্ট নো দ্য এন্টায়ার ডিটেইল No, of course বলা not. যাবে। No. যদি 2-4 জন আসে একসঙ্গে চিল্লাচিল্লি করে, হয়তো আশেপাশের কেউ শুনছে, তার আত্মীয় স্বজন না শুনলেও, যে হ্যাঁ আমরা শুনছি এরা 5 জন যাচ্ছিল রামদা নিয়ে তার বাসার দিকে। হ্যাঁ, তো নর্মালি দেখা যায় যে বাংলাদেশে হয় এরকম হত্যার উদ্দেশ্যে অ্যাটাক করার সময় হই সোর চিৎকার চেঁচামেচি কিছু একটা হয়, আইদার দ্য ভিকটিম ডাজ ইট অর দ্য যারা অ্যাকিউজড আছে তারা Right, করে, okay. যে মেরে ফেলবো, এই জানে শেষ করে দেবো, কিছু একটা ভয়ভীতি দেখায়। তো এই জিনিসগুলাই অ্যাড আপ করে পরে তার মামলাটা দাঁড়া করাইতে হবে আর কি। তার মানে পুলিশ না নিলেও সে ম্যাজিস্ট্রেট কোর্টে চলে সে যেতে ম্যাজিস্ট্রেট কোর্টে যেতে পারবে এবং তার বাকি এভিডেন্সগুলো এডিউস করে এটা একটা গুড ট্রায়াল। থ্যাংক ইউ ব্যারিস্টার ফজলে মুনিম। সামি, তোমার কাছে আসছি। আমাদের ইলেকশন আসন্ন, জাতীয় নির্বাচন আর কি। সেই নির্বাচনে তোমার কি মনে হয়, তোমার মতে কি যারা প্রার্থী হচ্ছে তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা থাকার দরকার আছে নাকি নাকি যে কোইটা? জি স্যার, আমার মনে হয় যে জাতীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত, কারণ জাতীয় সংসদ হচ্ছে আমাদের লেজিসলেটিভ বডির হার্ট। আর জাতীয় সংসদে মূলত আইন এবং নীতি নির্ধারণ করা হয়। একজন শিক্ষিত ব্যক্তি আইন, প্রশাসন এবং অর্থনৈতিক ব্যাপারে অধিক জ্ঞান রাখে। সেক্ষেত্রে একজন শিক্ষিত ব্যক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়ে যায়। একজন শিক্ষিত ব্যক্তি অধিক জ্ঞান সম্পন্ন হয়ে থাকে এবং তার মানবিক মূল্যবোধ বেশি থাকে। আমাদের দেশ পরিচালনার জন্য মানবিক মূল্যবোধ এবং সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে এই বিষয়ক নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার কারণে বিগত বছরগুলোতে অনেক ব্যক্তি সংসদে গিয়েছে যাদের যোগ্যতা ছিল না। সেই অর্থে একটা নীতিমালা করা উচিত সরকারের পক্ষ থেকে। আচ্ছা, থ্যাংক ইউ সামি। ব্যারিস্টার ফজলে মুনিম, একটা নিউজ পেপার রিপোর্ট আমি পড়ি, সেটা টেলিভিশন স্ক্রিনে আমরা দেখব। হেডলাইন হচ্ছে টেলিগ্রামে হাজারো তরুণীর নগ্ন ভিডিও বিক্রি। কেমন পরিস্থিতি বাংলাদেশে এটা নিয়ে? এটা আইনি সমাধান কি? এটা অনেক আইনি সমাধান আছে। এটা কয়েকটা ধারায় মামলা করা যায়। পেনাল কোডে করা যায় ডিফামেশনে, মানহানির মামলা, তার সম্মানহানির। আইসিটি অ্যাক্ট আছে একটা, ওই সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে, পর্নোগ্রাফি অ্যাক্ট আছে। ডিফারেন্ট অ্যাক্টে কয়েকটা মামলা করা যায় চাইলে আর কি। বাংলাদেশে এটার এখন কি সিচুয়েশন? খুব ভয়াবহ নাকি না এখন স্টিল আন্ডার কন্ট্রোল? আমি এটা শিওর না, বাট মামলার ক্ষেত্রে আমি যেটা প্র্যাকটিক্যালি বুঝি আর কি, অনেকে হয়তো নিজেরা অ্যাপ্রোচ করে না কেসটা করার ফ্যামিলি কারণে। এটা মনে করে যে আমরা মামলাতে গেলে আরো জানাজানি হবে হয়তো। তো এটা যদি বেশিরভাগ কেসগুলো যদি মামলার দিকে নিয়ে আসা যায় তাহলে হয়তো কিন্তু আমাদের সোসাইটির ইয়ার কারণে হয়তো অনেকে বলে না বা হয়তো মামলাটা করে না। এই যে লুপহোলটা, এই গ্যাপটা হয়তো যারা মিসক্রিয়েন্ট আছে তারা ইউজ করে এটাকে এই আকার ধারণ করাতে পারে। সামি, তুমি তো এখনো স্টিল স্টুডেন্ট, তুমি যখন এই পেশায় আসবে তুমি কখনো ভাবছো যে এটার কি চ্যালেঞ্জ হতে পারে এই পেশায়? জি স্যার, আমি ভাবছি এই পেশায় আসার পরে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হবে। যেমন আমরা এখন পড়াশোনা করছি LLB অনার্স। এই ক্ষেত্রে আমরা তো কোনো প্র্যাকটিক্যাল আইডিয়া পাচ্ছি না এই প্রফেশনটার ব্যাপারে। সেই ক্ষেত্রে প্রফেশনে আসার পরে আমরা একদম প্র্যাকটিক্যাল লাইফে যখন এন্টার করব সেই ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হবে। একটু তো সমস্যা হবেই। তারপর আমাদের এক্সপিরিয়েন্সটা প্রথমে থাকবে না। তারপর আরেকটা জিনিস, আমাদের আর্থিকভাবে কোনো নিশ্চয়তা থাকবে না। আমি যেটা শুনেছি যে সিনিয়র অ্যাডভোকেটদের সাথে যখন কাজ করা হয় তখন হয়তো অনেক নন পেড জবও থাকে। তারপর আমাদের সর্বপ্রথম প্রফেশনাল লাইফে এন্টার করার পরেই আমাদের একটা খুব টাফ একটা এক্সামের মাঝখান দিয়ে পার করতে হয়, বার কাউন্সিল এক্সাম। সেটাও তো একটা বড় চ্যালেঞ্জ। এটা সলভ করবে কিভাবে? অনেক চ্যালেঞ্জ কিন্তু। জি, এটা আপনার একজন স্টুডেন্ট যখন তার প্রফেশনাল লাইফে এন্টার করে তখন সে যদি ধৈর্য ধরে সে তার কাজটা করে যেতে থাকে তাহলে আমি আশা করি যে এটা সলভ হয়ে যাবে। ব্যারিস্টার ফজলে মুনিম, আমাদের যে দেশের বিচার ব্যবস্থা বলতে নিরপেক্ষতা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু যদিও আমরা অনেক সময় বলি যে নিরপেক্ষ মেনি কোয়েশ্চনস। তাহলে এখন আমরা আইসিটিতে দেখছি এই যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে বিচার ব্যবস্থা কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে, টেলিভিশনে বিচারটাকে দেখানো হচ্ছে। তাইলে অন্যান্য বিচার যেগুলো হয় সেগুলো কি এরকম দেখানো উচিত? এটা আসলে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচারটা চলছে এটা তো চলমান প্রক্রিয়া। এটা নিয়ে তো
আলাদাভাবে বলার কিছু নাই, সাবজুডিস ম্যাটার একটা কোর্টের। বাট এটা এই আইনটায় 2024 সালের নভেম্বরের 6 তারিখ বা সামথিং একটা অ্যামেন্ডমেন্ট করা হয়। আচ্ছা, এই অ্যামেন্ডমেন্টের সেকশন 9-এ এই পারমিশনটা দেওয়া হয় যে এটা রেকর্ড করা যাবে এবং এটা দেখানো যাবে। সো এই কারণেই তারা দেখাইতে পারে। অন্যান্য আইনে এই যদি এরকম সেকশন থাকে সেক্ষেত্রেই দেখানো সম্ভব। আচ্ছা। এছাড়া বিচারটা তো আমাদের দেশে সত্যি কথা বলতে যে এটা তো প্রকাশ্যেই করার নিয়ম, কিন্তু আমরা কোর্টে দেখি অনেক সময় পিছনে ক্লায়েন্টরা বসে থাকে। হ্যাঁ, নট অনলি যে লয়ারই থাকতে হবে ক্লায়েন্টদেরকে বের করে দেয় এরকম কিছু না, অনেক কোর্টে হয়তো ডিস্টারবেন্সের কারণে ইয়া করে, কিন্তু রেকর্ড করার সিস্টেমটা আইনে নাই, অন্য কোনো আইনে। এই আইনে থাকার কারণেই এই সুযোগটা পাওয়া যাচ্ছে। রাইট। আমাদের বিচার বিভাগের জন্য নতুন সচিবালয় হচ্ছে, জি, তুমি কি আশাবাদী? এটা তো একটা প্রসেস, এভলিউশন প্রসেস বলে এখন। এটা শুরুতে মাজদার হোসেনের কেসে সেপারেশন অফ পাওয়ারের জন্য করছিল, আগে এক্সিকিউটিভ কন্ট্রোলে ছিল, ম্যাজিস্ট্রেটরা ছিল ডিসির আন্ডারে, তো সেখান থেকে সরায় নিয়ে আসছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়েছে, ডিস্ট্রিক্ট জাজের আন্ডারে তাদের ট্রান্সফার এন্ড এভরিথিং। এই যে একটা প্রসেস অফ এভলিউশন অফ ল, এটা চলমান প্রক্রিয়া, এটা ধীরে ধীরে এটা চেঞ্জ হতে থাকে, এটা 50 বছর পরে আরেক রকম একটা শেপে চলে আসবে। তো এই প্রসেসটা এখন অবশ্যই আমরা আশাবাদী অ্যাজ এ লয়ার, আই থিঙ্ক দিস এ ভেরি গুড স্টেপ টুয়ার্ডস দ্যাট সেপারেশন অফ পাওয়ার। বাকিটা সময় বলে দিবে ইনশাল্লাহ। তার অনেকে বলেন যে বিচারকদেরও মানসিকতা চেঞ্জ করতে হবে, ইউ এগ্রি? আমার তো মনে হয় চেঞ্জ আছে, তারা আলহামদুলিল্লাহ বিচারক যখন ওই চেয়ারে বসেন তার অনেক দায়িত্ব থাকেন, রিলিজিয়াস ওয়েতে বলেন, সব দিক দিয়ে বলেন, তাদের তো একটা চিন্তা থাকে। রাইট, ওকে, থ্যাংক ইউ ব্যারিস্টার ফজলে মুনিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সামি, তোমাকেও ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।